হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে। তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকে ক্লাস 10-এর খুবই একটা ভাইটাল ক্লাস শুরু হতে চলেছে। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম যে অধ্যায়টি আছে, সেই অধ্যায়ের তোমরা যদি একটু খেয়াল করো, আমি লিখে রেখেছি কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা। এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের এর আগে আমি দুটো ক্লাস আপডেট দিয়েছি। প্রথম ক্লাসে আমি বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের একটা পার্ট নিয়ে আলোচনা করেছি, বেসিক। পরের টিউটোরিয়ালে আমি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, সেখানে ছিল হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আজকে এই যে দুটো আমি টিউটোরিয়াল আপডেট দিয়েছি, সেটা কিন্তু এক পাতা এবং দু পাতা উপর বেসিক করে দিয়েছি দুটো ভিডিও। আজকেও সেম তোমাদের সেই এক পাতা এবং দু পাতা, এই দুটোর উপর বেসিক করে তোমাদের মাল্টিপল চয়েসে যে ধরনের কোশ্চেন আসে, কিংবা এক কথায় উত্তর দাও আসে না পরীক্ষাতে, সেই বেসিকের কোশ্চেন আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার আপনি কি শুরু করেছেন। কি শুরু করেছি? এই যে আপনি প্রথমে এক পাতা এবং দু পাতার মধ্যে আপনি সেপারেটলি দুটো ভিডিও আপডেট দিয়েছেন, তারপরেও আজকে আবার বলছেন যে এই এক পাতা দু পাতার মধ্যে আবার এই যে বোর্ড ভরে আপনি এতগুলা শর্ট কোশ্চেন এখানে দাঁড় করে দিয়েছেন, আপনি কি পেয়েছেন? এটা মনের মধ্যে আসে না? আসে তো? আসে না? আসে। তোমাদের কেন আসে না জানো? কারণ তোমরা ওই এক পাতা এবং দু পাতা, এই দুটো পাতা তোমরা পড়ো নাই। রিডিং যদি পড়তা, তাহলে এই কথা তোমাদের মুখ দিয়ে বেরোতো না। একবার রিডিং পড়ে দেখবা যে ওই দুটো পাতার মধ্যে কি বিষয়ে আলোচনা করা আছে, কোন টপিকস নিয়ে আছে, এবং কত ধরনের এখানে শর্ট প্রশ্ন তোমাদের আলোচনা করা আছে। একটু ভেবে দেখো। একটা কথা আছে না, বাস্তব একটা কথা, নাথিং ইজ ইম্পসিবল, সো এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ এই দুনিয়াতে অসম্ভব বলে কিচ্ছু নাই। কিচ্ছু নাই এই অসম্ভব বলে। যদি তুমি চেষ্টা করো, যদি তোমার ফোকাস একই টার্গেটে থাকে এবং মন দিয়ে যদি সেটাকে ভালোবাসতে পারো, তাহলে তোমাকে এই দুনিয়ার কেউ হারাতে পারবে না। তো তুমিই রাজা, তুমিই রাজা এই দুনিয়ার। সো আজকের এই ক্লাসে বা টিউটোরিয়ালে অনেক কথা আমি বললাম, তোমাদের জ্ঞানের অনেক কথা আমি ভান্ডার বললাম। এখন আমরা আসি আজকের এই টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে 1 থেকে 14 পর্যন্ত আমি খুবই ইম্পর্টেন্ট বেছে বেছে তোমাদের আমি মাল্টিপল চয়েস অথবা এক কথায় উত্তর দাও এখানে আমি লিখে রেখেছি। আজ একটু আলোচনা করি। প্রথমে 1 নম্বর যে কোশ্চেনটি আছে, কোশ্চেনটা আমরা একটু পড়ে নিই। দেখো কি বলেছে। বলেছে যে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান। আমি আলোচনা করেছি না প্রথম পার্টে, দ্বিতীয় পার্টে, বারবার বলেছি বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান নাইট্রোজেন গ্যাস আছে। আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 78%, আমি লিখে রেখেছি, বোর্ডে দেখো। অক্সিজেন গ্যাস আছে বায়ুমণ্ডলে, আমাদের তার পরিমাণ 21%। কার্বন ডাই অক্সাইড আছে, যার পরিমাণ 0.3 থেকে 0.04% পর্যন্ত, এই যে আমাদের লেখা আছে। এছাড়া আছে কি নিষ্ক্রিয় গ্যাস, বলেছিলাম না নিষ্ক্রিয় গ্যাস কতগুলা। হিলিয়াম গ্যাস আছে না আমাদের, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে সবই আমাদের নিষ্ক্রিয় গ্যাস। সব পড়েছি আমি। এইবার আসি আমরা 2 নম্বর প্রশ্নে। কি বলেছে? বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। খুবই ভাইটাল কোশ্চেন, আমি আলোচনা করেছি, বারবার বলেছি বায়ুমণ্ডলের সবচেয়ে উঁচু স্তর। তোমাদের দুটো জিনিস এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার, আর একটা আছে আমাদের এক্সোস্ফিয়ার বলে। এখন যদি তোমাদের এক্সামে হেটেরোস্ফিয়ার অপশনে দেয়, তাহলে হেটেরোস্ফিয়ার অপশন দিবা। যদি এক্সোস্ফিয়ার দেয়, তাহলে এক্সোস্ফিয়ার দিবা। এখন যদি বলে এ অ্যান্ড বি বোথ, তাহলে বোথে তোমাদের মারতে হবে। ওকে? অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হেটেরোস্ফিয়ারও হয় এবং এক্সোস্ফিয়ারও হয়, কোনোটাই কাটবে না। এই দুটো একটু খেয়াল রাখতে হবে। এই যে হেটেরোস্ফিয়ারের উচ্চতা কত পর্যন্ত হয়? 50 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার মধ্যে এর এরিয়া, এর অবস্থান করেছে, তাই না? আমি আলোচনা করেছি বেসিকে। 3 নম্বরে আসি এবার।
হেটেরোস্ফিয়ারে হালকা গ্যাস দেখা যায়, আমি আলোচনা করেছি কিন্তু বারবার বলছি হেটেরোস্ফিয়ারের মধ্যে হালকা গ্যাস দেখা যায়। হালকা গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাস থাকে। এই যে একটা হিলিয়াম গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। তারপর থেকে হাইড্রোজেন গ্যাস, হালকা গ্যাস। এবং ভারী গ্যাসের মধ্যে আমাদের নাইট্রোজেন গ্যাস থাকে, এই যে আমি লিখে রেখেছি নাইট্রোজেন গ্যাস। আর O2 মানে অক্সিজেন গ্যাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন এবার আসি। পৃথিবীর বায়ু মণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর, আমি এখনই বললাম না, সবচেয়ে বাইরের স্তর বা সবচেয়ে উপরের স্তর কোনটাকে বলা হয়? এই যে হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার, এই যে হেটেরোস্ফিয়ার, এই হেটেরোস্ফিয়ার আবার কোথায় অবস্থান করেছে? আমাদের থার্মোস্ফিয়ারের উপরে, তাই না? হেটেরোস্ফিয়ার হচ্ছে থার্মোস্ফিয়ার উপরে অবস্থান। প্রথমে থার্মোস্ফিয়ার, তারপরে আছে হেটেরোস্ফিয়ার। তার মানে হেটেরোস্ফিয়ার অবস্থান আমাদের থার্মোস্ফিয়ার উপরে। কোশ্চেনটা কিন্তু মনে রাখতে হবে। 5 নাম্বার বলছে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর। আমি বারবার বলছি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর তোমাদের এক্সোস্ফিয়ার হতে পারে কিংবা হেটেরোস্ফিয়ার হতে পারে, এবং সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ার। তাহলে আমাদের বায়ুমণ্ডলে যে 5টা পার্ট ছিল, 5টা পার্টের মধ্যে স্টার্টিং পার্ট কি? ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর, বা একদম যেটা আমি লিখে রেখেছি সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ার, এবং সর্বোচ্চ এক্সোস্ফিয়ার কিংবা হেটেরোস্ফিয়ার। কতটা মনে রাখো। এইবার আসো, এই যে মেঘ, ঝড় বৃষ্টি, আরো ছিল ধূলিকণা, ছিল না? তাহলে মেঘ, ঝড় বৃষ্টি, ধূলিকণা কোন স্তরের মধ্যে দেখা গিয়েছিল? যে স্তরের মধ্যে দাঙ্গাঙ্গা তৈরি হয়েছিল কোন স্তর ছিল? আমাদের ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের মধ্যে দেখা ছিল, তাই তো? এগুলো দেখা গিয়েছিল। এই যে এই ধরনের ঝড়, মেঘ, ঝড় বৃষ্টি, ধূলিকণা যে এগুলো দেখা দিয়েছিল, এই কারণে কি ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়েছিল? এই যে আমি লিখে রেখেছি ক্ষুব্ধ মণ্ডল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে? ট্রোপোস্ফিয়ারকে বলা হয়। এবার আমরা আসি 7 নাম্বার প্রশ্ন। কি বলেছে? কোন স্তরে ধূলিকণা থাকার জন্য আকাশকে নীল দেখায়? ভাবো তো, একটাই মাত্র স্তর ছিল যে স্তরকে আকাশকে নীল দেখাচ্ছিল ধূলিকণা থাকার জন্য, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আমি আলোচনা করেছি না বেসিকের মধ্যে, পুরো আলোচনা করেছি। এবার আসি 8 নাম্বারে। কি বলেছে 8 নাম্বারে? দেখো তো, গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ে এবং শীতকালে উষ্ণতা কমে। এই কোশ্চেনটা একটু মনে রাখবা, একটু মনে রাখবে। এটা আমি আলোচনা করিনি সম্ভবত, কিন্তু এই কোশ্চেনটা একটু মনে রাখতে হবে। গ্রীষ্মকালে উষ্ণতা বাড়ে এবং শীতকালে উষ্ণতা কমে, একটা স্তর আছে, সেটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। খুব ইম্পর্টেন্ট। এইবার আসি 9 নম্বর প্রশ্ন, তাই তো? 9 নম্বরে বলছে শান্ত মণ্ডল বা শান্ত অঞ্চল হলো, শান্ত মণ্ডল বা শান্ত অঞ্চল বা স্তরের কোন অঞ্চলকে বলা হয়েছিল শান্ত মণ্ডল বা শান্ত অঞ্চল? মনে নাই? স্ট্রাটোস্ফিয়ার। কেন বলা হয়েছিল? কারণ এই স্তরের মধ্যে কোনো ধূলিকণা ছিল না, কোনো জলীয় বাষ্প ছিল না। যেহেতু ধূলিকণা জলীয় বাষ্প ছিল না জন্য সেহেতু এই স্তরে কোনো মেঘ তৈরি করতে পারেনি। মেঘ তৈরি করতে পারে গেলে ওই স্তরের মধ্যে কোনো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল না। এই জন্য একে শান্ত স্তর মানে বলা হয়েছে। পরিষ্কার? তাহলে শান্ত মণ্ডল বা শান্ত অঞ্চল বলা হয় আমাদের স্ট্রাটোস্ফিয়ারকে। এখন বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা দেখা যায়, আমাদের বায়ুমণ্ডলে সর্বনিম্ন উষ্ণতা দেখা যায় একটাই স্তর আছে যেখানে উষ্ণতা মাইনাসে চলে যায়, সেটা কি? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার বলে একটা স্তর আছে, এই যে লিখে রেখেছি মেসোস্ফিয়ার। এবং এই স্ফিয়ারে আমাদের টেম্পারেচার মাইনাসে চলে যায়। কত যায়? -95°C, এবং ফারেনহাইটে যদি বলা যায় -139 ফারেনহাইটে পৌঁছে যায়, তাই না? এইবার পরের কোশ্চেনে যদি আমরা আসি, 11 নম্বর প্রশ্ন। কি বলছে? উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা খুবই তাড়াতাড়ি বাড়ে যে স্তরে। একটু মনে করো তো, আমি বেসিক বলেছিলাম উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা খুবই তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, একটা স্তর আছে থার্মোস্ফিয়ার। থার্ম কথার অর্থ হচ্ছে গরম। যত উচ্চতে যাব তত উষ্ণতা বেড়ে যাবে, এবং উষ্ণতা বেড়ে যদি সেন্টিগ্রেডে হয়, দেখো -1200°C, আর ফারেনহাইটে বললে 2192 ফারেনহাইট। খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে আসি। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস পায়। আমি বলেছিলাম না, বেসিকে বলেছি না, বারবার বলেছি এই কোশ্চেনটা। প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস পায় 6.5°C। এবার পরের কোশ্চেন 13 নাম্বার। বেলুন এবং বায়ুযানকে উঁচুতে তোলার জন্য, একটা বেলুন, বায়ুযান, এই দুটোকে উঁচুতে তোলার জন্য, তারপরে যে ডুবুরিদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, এই কথাটা আমি ওখানে আলোচনা করিনি। এই যে ডুবুরিদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, এই কথাটা আলোচনা করিনি,
তবুও আজকে তোমরা একটু মনে রাখবা। কি কি? বেলুন এবং বায়ুযানকে উঁচুতে তোলার জন্য, ডুবুরিদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আমাদের হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এই গ্যাসটা ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় তোমরা এই কোশ্চেনটা পাবা। শুধু তোমাদের ক্লাস 10-এর না, অনেক ইন্টারভিউ, অনেক কম্পিটিশনের যে এক্সামগুলো হয় না, অনেক প্রশ্ন এগুলো আসে। এবার 14 নম্বর যে প্রশ্নটা, 14 নম্বর দেখো, গাড়ির টায়ার। আমাদের গাড়ির টায়ারে যে হাওয়া দিয়ে গাড়ির টায়ার আমরা ভরি না, কোন হাওয়া থাকে জানো ওর মধ্যে? আর্গন। আর্গন নামে একটা গ্যাস আছে, যেটি যে আমাদের বলা হয়েছে নিষ্ক্রিয় গ্যাস, আছে না? এই যে আর্গন গাড়ির টায়ারের মধ্যে দেওয়া হয়। তাছাড়া আর্গন আর কিসে ছিল? আমাদের যে বৈদ্যুতিক বাল্ব জ্বলছে, এই বৈদ্যুতিক বাল্বের মধ্যে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। মনে পড়ে? বলছিলাম। তারপরে এই যে ফটোগ্রাফি, তারপর যে ফ্লুরোসিস বাতি, এই দুটো জিনিস আমি আলোচনা করিনি, কিন্তু মনে রাখতে হবে। ফটোগ্রাফি এবং ফ্লুরোসিস বাতিতে আমাদের ক্রিপ্টন গ্যাস, তাছাড়া ক্রিপ্টন গ্যাস আর কিছু ব্যবহার করেছিলাম আমরা, মনে পড়ে? বৈদ্যুতিক যেটা হচ্ছে টিউবলাইটে, আমাদের টিউবলাইটে এবং উচ্চ গতি সম্পন্ন বা উচ্চ গতিবেগ সম্পন্ন ফ্ল্যাশ লাইট, কথাটা আমি বলেছিলাম না? উচ্চ গতি সম্পন্ন ফ্ল্যাশ লাইট এবং টিউবলাইটে আমাদের এই ক্রিপ্টন গ্যাস ব্যবহার করা হয়। মনে পড়ে? তাহলে এই যে কোশ্চেনগুলা, কত সুন্দর কোশ্চেন না? এই কোশ্চেনের বাইরে তোমাদের কিন্তু কোনো কোশ্চেন হয় না এই বায়ুমণ্ডল থেকে। একটু খেয়াল করে তোমরা সুন্দরভাবে কোশ্চেনগুলো মুখস্থ করো। তোমাদের সাথে আমি আবার দেখা করব পরবর্তী পার্ট নিয়ে। আর চিন্তা করতে হবে না, বায়ুমণ্ডল শেষ। এবার পরের পার্ট নিয়ে আমাদের সাথে আমি টিউটোরিয়ালে আসবো। তাহলে আজকের মতো এখানেই, পরের পার্টে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।